আমার সরকার থেকে মনে হয় আমি বিরোধী দলে আছি। কেন জানেন তো? সকাল থেকে রাত অব্দি আমাদের উপর অত্যাচার করে, মানসিকভাবে নির্যাতন করে। আগে শারীরিকভাবে নির্যাতিত হতাম, এখন মানসিকভাবে নির্যাতন করে। যিনি আগে বলতেন যে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না, এখন তার মানে ঘুমের মধ্যেও স্বপ্নেতেও তিনি বিজেপি দেখেন। মমতা ব্যানার্জিও ঘুমের ঘোরে বুঝতে পারছেন যে তিনি পাল্টে গেছেন, বাংলার মানুষ তাকে পাল্টে দিয়েছে, ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী বসতে চলেছে। আর সেটা মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সেই একই নাটক চালু করেছেন দলকে বাঁচানোর জন্য। মানে ইতিহাস তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ সব থেকে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। ভুড়ি ভুড়ি সব খুন হয়েছে। কারা খুন করেছে? তৃণমূলের গুন্ডারাই। কিছুটা ভেতরে ছিল, এখন তো প্রকাশ্যে আসছে। যত দিন যাবে আরও প্রকাশ্যে আসবে। এখানে চিকিৎসা করতে গেলে জমি বাড়ি সব বিক্রি করে দিতে হবে। মমতা ব্যানার্জির একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছে অন ক্যামেরা, মৎস্যমন্ত্রী, যে আমি সকালবেলা কাগজ খুলতে ভয় পাই, কারণ কাগজ খুললেই হেডলাইন দেখব কোন পাড়ায় কোন মায়ের ইজ্জত চলে গেছে, কোন ছাত্রীর ইজ্জত লুটে নিয়েছে। ফিরাদ হাকিমের দিদি তাই আগে বুঝতে পেরেছে যে ওনারা সংখ্যা গুরু হলে আগে লাঠিটা তার দিদিকেই মারবে। তাই দিদি আগে ভাগেই বলছে ভাইকে যে বাবা তুই ঘর সামলা, আমি বিদায় নিচ্ছি। কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই 10 বছর পর আবারও একই কথা বলতে হচ্ছে যে আমি এই আমি যে কটি প্রার্থী দিয়েছি সব জায়গায় আমাকে হিসাবেই ভোট দেবেন, এবং এবং এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই কথা বলতে হচ্ছে। 10 বছর পরে দুই সুপ্রিমো একই কথা রিপিট করছেন, কারণ কি মনে করছেন? দেখুন, এটা কোনো নতুন গল্প নয়। কারণ তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, রোজকার রোজ দেখছেন মারপিট হচ্ছে। আপনি সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন, মানে ইতিহাস তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ সব থেকে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূল কংগ্রেসের এমএলএরা খুন হয়েছে, চেয়ারম্যানরা খুন হয়েছে, কাউন্সিলররা ভুড়ি ভুড়ি খুন হয়েছে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ভুড়ি ভুড়ি সব খুন হয়েছে। কারা খুন করেছে? তৃণমূলের গুন্ডারাই। তাহলে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। আর তাই জন্যেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সেই একই নাটক চালু করেছেন দলকে বাঁচানোর জন্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপবিষ্ট আছেন ও তিনি বক্তৃতা রাখছেন, তার মাঝখানেই নিচে চেয়ার ছড়াছড়ি, চেয়ার দিয়ে মারপিট, কি হচ্ছে তৃণমূল? এটা কিছুটা ভেতরে ছিল, এখন তো প্রকাশ্যে আসছে। যত দিন যাবে আরও প্রকাশ্যে আসবে। কারণ এখানে কোনো শৃঙ্খলা নেই। এখানে এই দলটা যারা করে তারা হচ্ছে কেবলমাত্র সিন্ডিকেট রাজ। তাদের আখের গোছানোর জন্যে জনগণের কিচ্ছু ভালো চায় না। আর তাই তাদের বখরা নিয়ে চতুর্দিকে মারপিট। আর সেই মারপিটের বহিঃপ্রকাশ এখন জনগণ দেখতে পাচ্ছে, এবং আগামী দিনে এটা আরও বড়োভাবে দেখতে পাবে, এটা নিশ্চিত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে যদি কথা বলি, তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে উন্নয়নের পাঁচালী তিনি শুনিয়েছিলেন। এখন তিনি বিভিন্ন জায়গায় সভা করছেন, তিনি বলছেন এটা করেছি, সেটা করেছি, স্বাস্থ্যসাথী করেছি, বিভিন্ন তিনি প্রকল্পের কথা বলছেন, কিন্তু তিনি একবার চাকরির কথা তো বলছেন না। যেই চাকরিকে কেন্দ্র করে তার শিক্ষা দপ্তরটা পুরো জেলে ছিল, এখন বর্তমানে বেলে আছে। আবার আমরা আসার পর নিশ্চিতভাবে জেলে পাঠাবো, সেখানে তার তিনি বলবেন কিভাবে? কারণ কোটি কোটি টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর সেটা আপনারা দেখিয়েছেন অন ক্যামেরা। তাতে মামলা চলছে, এবার জনতার দরবারে এসছে, জনতা তার রায় দেবে। আর তারপরে মমতা ব্যানার্জি বুঝতে পারবেন জনতার ক্ষমতা কত দূর। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন, তিনি বারবার বিজেপিকে দোষারোপ করছেন, বিজেপি এলে এটা হবে সেটা হবে। বিজেপিকে তাহলে একটু হলেও ভয় ধরেছে? এটা তো এখন থেকে নয়। যিনি আগে বলতেন যে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না, এখন তার মানে ঘুমের মধ্যেও স্বপ্নেতেও তিনি বিজেপি দেখেন। তো এটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজ্যবাসীর কাছে যে স্লোগানটা রেখেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, মমতা ব্যানার্জিও ঘুমের ঘোরে বুঝতে পারছেন যে তিনি পাল্টে গেছেন, বাংলার মানুষ তাকে পাল্টে দিয়েছে, ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী বসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের এত বাড়াই করেন, তিনি এবার নতুন করে দুয়ারে স্বাস্থ্য আনবেন বলছেন। এই এই যে তার নতুন স্কিম, এটা কীভাবে দেখছেন? দেখুন, দুয়ারে রেশন, দুয়ারে স্বাস্থ্য, দুয়ারে অনেক কিছু এনেছিল। তার থেকে বড় কথা হচ্ছে দুয়ারে দুর্যোধনদের এনে দিয়েছিল। একদম দুয়ারে দুর্যোধনদের এনে দিয়েছিল, কারণ মা বোনদের সুরক্ষাই নেই। আর সেটা মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছে। 8টার পর তিনি বলছেন যে কেউ বাইরে বেরোবেন না, কারণ পাড়ায় পাড়ায় দুর্যোধন আছে। কোন মায়ের, কোন বোনের, কোন ছাত্রী
কখন কি করে দেবে এই দুর্যোধন না, তিনিও তার গ্যারেন্টি নিতে পারছে না। তাই জন্যেই তিনি এখন এক একটা গল্প ফাঁদছে। দেখুন, এই স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয় তাহলে বিশদে আপনাকে বলতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি, যে পরিকাঠামো, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের বড়াই করে তো, আপনি যে কোনো হাসপাতালে গেলে, ভালো হাসপাতালে, নার্সিংহোমে যাবেন, যেই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলবেন সঙ্গে সঙ্গে বলবেন বেড নেই। দ্বিতীয় হচ্ছে, এই পাশেই আপনি যান মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, সেখানে চালায় হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা, সেই স্বাস্থ্যকেন্দ্রটা চালায়। 1 মাস আগে শুরু করেছে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া, 1 মাস আগে। তাহলে যে মিউনিসিপ্যালিটি তৃণমূল কংগ্রেস চালায় সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড নিতে চাইছে না, তাহলে মুখ্যমন্ত্রীর যে ফাঁকা বুলি সেটা আপনারা বুঝতে পারছেন, বাংলার মানুষও বুঝতে পারছেন। তিনি বাংলার মানুষকে, দেখুন স্বাস্থ্যসাথী কার্ড বাইরে গেলে, কারণ আপনি যদি বাঙালি দেখেন চিকিৎসা ব্যবস্থার এত বেহাল দশা, আপনি বম্বে চলে যান, আপনি দিল্লি চলে যান, আপনি হায়দ্রাবাদ চলে যান, আপনি ভেলোর চলে যান, আপনি চেন্নাই চলে যান, দেখবেন সব বাঙালি পেশেন্টে ভর্তি হয়ে গেছে, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা সেইভাবে নেই। আর সেখানে তো স্বাস্থ্যসাথী কার্ড চলবে না। তাহলে প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত কার্ড, সেটা তিনি কেন দিচ্ছেন না? তিনি বলছেন তিনি তো গরিব মানুষের, তিনি তো বলে যে আমি মামাটি মানুষের, গরিব মানুষের সরকার। তিনি এদিনও বলেছেন আমাদের সরকার কতটা মানবিক সেটা মনে রাখবেন। এই তো মানবিকতার মানে নিদর্শন। এ তো একদম হাতের সামনে উদাহরণ, হাতের সামনে উদাহরণ। এখানে চিকিৎসা করতে গেলে জমি বাড়ি সব বিক্রি করে দিতে হবে। তিনি আয়ুষ্মান কার্ডের কথা বলেছেন, যাদের একটি পাকা দেওয়াল আছে, একটি টিভি আছে, তারা পাবে না। তো মিথ্যাচার করছেন। সারা ভারতবর্ষ জুড়ে আয়ুষ্মান ভারতের কার্ড চলছে, মধ্যখানে দিল্লি চালাচ্ছিল না, আমরা এসেই চালু করে দিয়েছি। আর আমরা এখানে পশ্চিমবাংলায় যেদিন ক্ষমতায় আসবো সেদিন প্রথম আমরা আয়ুষ্মান ভারতের কার্ড প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবো। আমরা প্রচেষ্টা করেছিলাম এখানে পৌঁছে দেওয়ার, কিন্তু তৃণমূলের সব নেতারা গিয়ে যাদের যাদের নামে আয়ুষ্মান কার্ড এসেছিল পোস্ট অফিসে গিয়ে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপশাসন। কারণ গরিব মানুষের যে সামান্য যে চাহিদা, অর্থাৎ 5 লক্ষ টাকা করে সে স্বাস্থ্য পরিষেবায় পাবে, তার বাড়ির আত্মীয় স্বজনের যদি কোনো, আমরা চাই না কারোর শরীর খারাপ হোক, কিন্তু যদি দুরারোগ্য ব্যাধি হয়, তখন সেই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায়, কলকাতার যে কোনো বড় নার্সিংহোমে চিকিৎসা করতে পারতো। কিন্তু মমতা ব্যানার্জি গরিব মানুষের এই অধিকারটা কেড়ে নিয়েছে। তাই গরিব মানুষই, সাধারণ মানুষই এই জবাবটা দেবে এবারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার মা বোনেদের উদ্দেশ্যে বলছেন, মা বোনেরা আপনারা বুঝিয়ে দেবেন, আপনারা আমাদের ভোটটা দেবেন। তো এই সন্দেহ প্রকাশ করছেন তিনি। মা বোনেরা ভোটটা দেবে কেন? আপনি পার্ক স্ট্রিট থেকে কামদুনি, আপনি আরজিকর হাতের সামনে উদাহরণ রয়েছে। আর মা বোনেরা ভোট দেবে না কেন? আপনার মমতা ব্যানার্জির একজন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছে অন ক্যামেরা যে আমি সকালবেলা কাগজ খুলতে ভয় পাই, মৎস্যমন্ত্রী, যে আমি সকালবেলা কাগজ খুলতে ভয় পাই, কারণ কাগজ খুললেই হেডলাইন দেখব কোন পাড়ায় কোন মায়ের ইজ্জত চলে গেছে, কোন ছাত্রীর ইজ্জত লুটে নিয়েছে, কোন ছাত্রীকে ধরে নিয়ে গিয়ে কোন কারখানার ভেতর তার উপর নির্যাতন করেছে, তার উপর রেপ করা হয়েছে, এরকম পাড়ায় পাড়ায় ঘটনা। তা যেই সরকারের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের মন্ত্রী ভয় পাচ্ছে, তাহলে সাধারণ নারীরা সুরক্ষিত থাকবে কোথায়? কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেদের পাণ্ডব এবং বিজেপিকে কৌরব বলেছেন, এটা নিয়ে কোনো মন্তব্য করবেন? আর দেখুন, ওনার মুখে এখন ধর্মকথা বেরোচ্ছে। আমরা জানি চোরে না শোনে ধর্মের কাহিনী, তাই নতুন করে বলার কিছু নেই। এবার সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র যেটা ভবানীপুরে কী হবে মনে হচ্ছে আপনার? ভবানীপুরের মানুষ দেখুন মুখিয়ে আছে। আপনি যদি রেজাল্টগুলো দেখেন, লোকসভার থেকে আরম্ভ করে, মমতা ব্যানার্জি নিজের বুথে হেরে গেছিলেন। তা সেখানে ভবানীপুরের মানুষ যে এবারের যে নির্ণয় করবেন, যে এবারের নির্ণয় বাংলায় যে মুখ্যমন্ত্রী যে অরাজকতা সৃষ্টি করেছে, সিন্ডিকেট রাজ, কোনো চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, খাদ্যের মানে রেশন ব্যবস্থার ব্যাপক দুর্নীতি, মা বোনদের সুরক্ষা, এই একটার পর একটা বিষয় আছে। আর সেই প্রত্যেকটা বিষয়তে মুখ্যমন্ত্রী ফেলিও। আর তাই সেখানে তারা নিশ্চয়ই সেইভাবে ভোট দেবেন এবং আমাদের যিনি প্রার্থী আছেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে একটি কথা বলেছিলেন যে ফিরহাদ হাকিমকে বলেছিলেন যে তোরা আমার ঘরটা সামনে, আমাকে তো পুরো পশ্চিমবঙ্গ দৌড়াতে হবে। তিনি কিছু স্পষ্ট করতে চাইছেন কি?
ফিরহাদ হাকিমকে আসলে ঘরটা সামলাতে বলেছে, কারণ হচ্ছে ফিরহাদ হাকিম একটা কথা বলেছিল, আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, যে কিছুদিন আগে ফিরহাদ হাকিম বলেছিল যে আমরা তো এখন সংখ্যা লঘু আছি, কিছুদিন পর সংখ্যা গুরু হব। আর তাই ফিরহাদ হাকিমের দিদি তাই আগে বুঝতে পেরেছে যে ওনারা সংখ্যা গুরু হলে আগে লাঠিটা তার দিদিকেই মারবে, তাই দিদি আগে ভাগেই বলছে ভাইকে যে বাবা তুই ঘর সামলা, আমি বিদায় নিচ্ছি। মমতা এবার পরিবর্তন হবে আপনারা বলছেন, সেই গন্ধটা কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন? আমি তো বললাম শয়নে স্বপনে সব জায়গায় মমতা ব্যানার্জি বুঝতে পেরে গেছেন তিনি আর থাকছেন না, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, আর তাই তিনি সিজন পলিটিশিয়ান, তিনি এটা টের পেয়ে গেছেন। কিন্তু তাকে তো এই বাংলার সবচেয়ে ভালো রাজনীতিবিদদের মধ্যে একজন ধরা হয়। তো হলে কী হবে, বুদ্ধবাবুকে ধরতো, জ্যোতিবাবুকে ধরতো, আদি অনন্তকাল। আর রাজনীতিতে বিরোধী দলনেত্রী হিসেবে ঠিক ছিলেন, কিন্তু উনি সরকারে এসে যে পশ্চিমবঙ্গের বুকে যে পশ্চিমবঙ্গের দুর্দশা তিনি সৃষ্টি করে দিয়েছেন, বাংলাকে যেভাবে পিছিয়ে দিয়েছেন, বাংলায় নিরাচার দুরাচার অত্যাচার করেছেন, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তিনি দক্ষ প্রশাসক নয়, তাই জন্যেই তাকে বাংলার মানুষ রিজেক্ট করবে। একটা শেষ প্রশ্ন, এইবার বিজেপি কতগুলি আসন পাবে বলে আপনি মনে করছেন? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন আমরাও সেটাই মনে করি, যে 2/3 আসন নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, আর সেটাই পশ্চিমবাংলার মানুষ আগামী দিন করে দেখাবে।